This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে প্রভাব বাড়াতে মরিয়া এই মুহূর্তে পাকিস্তান। ভারত বিদ্বেষের আবহের মাঝে বৈঠকে শাহবাজ এবং ইউনুস। আর এই পরিস্থিতিতে মিশরের রাজধানী কায়রোতে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ শাহবাজ শরীফ। পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে সখ্যতা বাড়াতে চায় বাংলাদেশ, তেমনটা আমরা জানতে পাচ্ছি, এবং সেই ইতিহাসও কি ভোলাতে চাইছেন, অর্থাৎ 1971 সালে সেই যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ, সেটাও কি ভোলাতে চাইছেন ইউনুস? ভারতের সাহায্য নিয়ে 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ। গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো নিউজ রুমে। আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছেন। সুচারু, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, মিশরের কায়রোতে বৈঠক, এবং তিনি বলছেন, অর্থাৎ ইউনুস বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে 71-এর তিক্ততা ভুলে যেতে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশ আরো কাছাকাছি আসতে চাইছে, কিংবা দুটি দেশ আবার মার্চ করার পরিকল্পনা চলছে? সুচারু, দেখো, প্রথম যেদিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে কায়রোর এই বৈঠক, এবং সেখানে ডক্টর ইউনুসের যাওয়া। পাকিস্তান মরিয়া বাংলাদেশের সঙ্গে সখ্যতা বাড়াতে। এর আগেও আমরা বারবার বলেছিলাম যে এর পেছনে পাকিস্তানের একটা উদ্দেশ্য আছে, খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, যে কারণে এত ভারত বিদ্বেষী স্লোগান বাংলাদেশে চলছে, ভারতীয় পণ্য জ্বালানো চলছে। আবার আগরতলায় গিয়ে বিভিন্ন রাজনৈতিক সেখানকার শিবির তারা ভারত বিরোধী স্লোগানকে চড়া করছেন। হঠাৎ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা, এক্স সার্ভিসম্যানেরা, তারা কেউ বলছেন 4 দিনে কলকাতা দখল করে নেব, কেউ আবার বলছেন ভারত ছাড়াও তাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে, সেই বন্ধু রাষ্ট্রকে সঙ্গে নিয়ে তারা পারমাণবিক আক্রমণ করবেন ভারতকে। ফলে এই কথা এবং এই যুক্তির পেছনে যে ইন্ধন পাকিস্তানের রয়েছে সেটা খুব পরিষ্কার। এবং কায়রোতে গিয়ে এই বৈঠক হচ্ছে, দুদেশের মধ্যে যে জটতা ছিল সেটাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা, এবং আমরা জানি ভিসাও অনেক রিল্যাক্সেবল হয়ে গেছে, এবং পাকিস্তান বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে সংযোগ রাখছে এই পরিস্থিতিটাকে কাজে লাগানোর জন্য, যাতে পাকিস্তান চাইছে বাংলাদেশকে কন্ট্রোল করব। কিন্তু যে প্রশ্ন দিয়ে তুমি শুরু করলে যে মুক্তিযুদ্ধের ইতিহাস কি বাংলাদেশ ভুলে যেতে শুরু করেছে, হ্যাঁ, একেবারেই তাই। মুক্তিযুদ্ধের ইতিহাস বোধহয় তারা স্মৃতি নয়, তাদের যে ইতিহাস পর্যায়ে, সেই পর্যায় থেকে মুছে ফেলতে চায় বাংলাদেশ। এবং কোনোভাবেই যেখানে একজন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস 16ই ডিসেম্বর যে ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, সেখানে কোথাও ভারতের কৃতিত্বের কথা বললেন না। যে ভারত কোনো ল্যান্ড দাবি না করে, কোনো করিডোর দাবি না করে সে সেনা দিল, ভারতীয় সেনার যে গ্যাং গেল, তার মধ্যে 3500 সেনা মৃত্যু হলো, শহীদ হলেন তারা, এবং 17,000-এর ওপর সৈন্য আক্রান্ত হলো, তারপরেও সেই ইতিহাস তারা ভুলে যায়। এবং সেদিন যদি পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ না লড়ত, পাকিস্তানকে যদি বাধ্য না করত অস্ত্র জমা দিতে, তাহলে কি এই বাংলাদেশ দেখা যেত? কোন স্বাধীন বাংলাদেশের কথা এই সমন্বয়করা বলছেন বা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস বলছেন, সেটা খুব স্পষ্ট। অর্থাৎ এর পেছনে পাকিস্তানের যে একটা ইন্ধন রয়েছে, এবং পাকিস্তান চাইছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খারাপ হোক। বেশ, পাকিস্তান চাক, কিন্তু সেটা যদি তারা চেয়ে থাকেন, সেটা যদি তারা করে থাকেন, তাহলে বাংলাদেশের কাছ থেকে বস্তা বস্তা বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের প্রয়োজনে ভারতের কাছ থেকে বস্তা বস্তা আলু, পেঁয়াজ, আদা, এমনকি যে রাস্তা আপনারা তৈরি করছেন ইউনুস বাবু, আপনাদেরকে সেই রাস্তা স্টোনচিপ কাঁচামালটা ভারতবর্ষই যোগাচ্ছে। ঘোজাডাঙ্গা হোক, পেট্রাপোল হোক, বিভিন্ন বর্ডার দিয়ে পৌঁছচ্ছে সেখানে, আর আপনারা সেটা সুবিধে নিচ্ছেন। তাহলে নিজেরা যদি এতটা স্বাবলম্বী হবেন এবং আপনারা চাইছেন ভারতের সঙ্গে সম্পর্ক উদ্দেশ্য প্রণোদিতভাবে নষ্ট করতে, তাহলে আপনাদের দেশের সচিব পর্যায়ে বৈঠকের পর কেন বলছে যে আমরা বহু অংশে বাণিজ্য করতে চাই ভারতবর্ষের সঙ্গে? বাংলাদেশের জসিমউদ্দিন তো সচিব, তিনি তো বলছেন এই কথা। তাহলে এটা খুব পরিষ্কার এবং খুব ক্লিয়ার কাট যে বাংলাদেশ এই উদ্ভূত পরিস্থিতিতে চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে, এবং সেই সম্পর্ক নষ্টর নেপথ্যের কারিগর পাকিস্তান, সেটা খুব পরিষ্কার। এবং দেখো, তারা যেভাবে বাংলাদেশকে কাছে টানতে চাইছে, এবং যেখানে বৈঠক চলছে, যে বৈঠকে দেখা যাচ্ছে কায়রোতেই বৈঠক হলো, ডক্টর ইউনুস একেবারে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছেন, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য,
সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাওয়া তো বটেই, এই মুহূর্তে বাংলাদেশকে বেইমানের বাংলাদেশ বলা যেতে পারে। এটা তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো জুলেখা। একেবারেই তাই, অবশ্যই। এবং তারা এটা ভুলে যাচ্ছে যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য ছাড়া বোধহয় পাকিস্তান থেকে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার কোনো মতেই কোনো অস্তিত্ব থাকতো না, তারা স্বাধীন হতে পারতো না। অবশ্যই সুজারু, আমি ফিরবো তোমার কাছে অন্য একটা বিষয় নিয়ে, সঙ্গে থাকো। এবং বাংলাদেশের পরিস্থিতি যে ক্রমশ আরো খারাপ হচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না। উত্তপ্ত বাংলাদেশ, উঠে আসছে একের পর এক অশান্তির খবর। আর এমন আবহে সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করে বসলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান। এবং তিনি বলেন সাংবাদিকদের একটু পড়াশোনা করে আসা উচিত। আর যে মন্তব্যে বেজায় চটেছেন সাংবাদিকুল, সাংবাদিকদের হেয় করায় তোপের মুখে পড়তে হয়েছে জনপ্রশাসন কমিশনের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসানকে। ক্ষমা চাইতে হবে মেহেদীকে, দাবি সাংবাদিকদের। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিকদের ভূমিকা নিয়েও মন্তব্য করায় বিতর্কে জনপ্রশাসন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুইদ চৌধুরীও। আর এই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অবশ্যই সুচারু মিত্রের সঙ্গে, তবে তার আগে বক্তব্যটা শোনাবো। আপনারা আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছি যে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক জায়গা থেকে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। আমি কোনো চাকরি করি না, আমি কোনো চাকরি করি না, না আমি চাকরি করি না। যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকের ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছে, আন্দোলন শোনেন মারা গেছে আমি শোনেন আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে। সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম, আপনারা যখন কোনো একটা ইস্যু রেইজ করেন তখন তো সেটা বলতেই হবে। সেই জন্য আমরা ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কভার করেছেন এবং সেইটা করতে গিয়ে সে আমি প্লিজ কথাটা শেষ করি, বিষয়টা সেই রকমই। সংবাদপত্র মানে আমরা জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আর যার কণ্ঠরোধ কোনোভাবেই সম্ভব নয়, যেটা অন্তত সংবিধান সেই কথা বলে। আর অন্যদিকে ওপার বাংলাতে বলা হচ্ছে যে সাংবাদিকদের একটু পড়াশোনা করে আসা উচিত। আর সে কথা কে বলছেন? মেহেদী হাসান, একজন ছাত্র আন্দোলনের নেতা। গোটা বিষয়টা নিয়ে কথা বলবো নিউজরুমের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, কোথাও গিয়ে সাংবাদিকদের পড়াশোনা করে আসতে বলছেন মেহেদী হাসান, একটু হাস্যকর শোনাচ্ছে বক্তব্যটা। আমার কোথাও গিয়ে তসলিমা নাসরিনের সেই পোস্টের কথা মনে হচ্ছে, যিনি সার্জিস আলমকে বলেছিলেন নাদুস নুদুস এই বাচ্চাটাকে বোধহয় একটু 1971 সালের যে মুক্তিযুদ্ধের যে ঘটনা সেটা সম্পর্কে জানানো উচিত, বই দেওয়া উচিত। সুচারু, দেখো খুব আশ্চর্যের বিষয়, আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশের সাংবাদিকরা স্বচ্ছন্দে কাজ করতে পারছেন না অন্তত 5ই আগস্টের পর থেকে, সেটা খুব পরিষ্কার। এবং যে কথা মেহেদী হাসান বলছেন সাংবাদিককে পড়াশোনা করে আসতে বলছেন, কেন ভাই? সাংবাদিক তো পড়াশোনা করেই তোমাকে প্রশ্ন করছে, অর্থাৎ প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন না বলেই সাংবাদিককে পড়াশোনা করে আসতে বলছেন। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা, তাদের অনেকে যে বক্তব্য রাখছেন, হাসনাত আবদুল্লাহ দুদিন আগে বক্তব্য রাখে তিনি বলেছেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে যারা সমর্থন করেছিল তারা সঠিক ছিল। আচ্ছা, তাহলে একটুখানি ইয়াইয়া খান বা টিকা খানদের পাল্লায় পড়লে আপনার সেদিন কি হতো? আপনার মা বোনের ইজ্জত নিয়ে যদি কেউ খেলা করতো সেই সময়ে, টিকা খানের মতো রুটলেস পূর্ব পাকিস্তানের মেজর জেনারেল, সেই সময় আপনারা মেনে নিতেন? মুক্তিযুদ্ধের ইতিহাস না পড়ার ফল অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা কথা আছে। আমার খুব সন্দেহ আছে মেহেদী হাসানের পড়াশোনা নিয়ে, এবং যিনি সাংবাদিককে বলছেন পড়াশোনা করে আসতে, 5ই আগস্ট থেকে এ যাবৎ পর্যন্ত বাংলাদেশের লিডিং নিউজ পেপার থেকে শুরু করে যে বিখ্যাত জনপ্রিয় 5খানা চ্যানেল রয়েছে, তারা প্রত্যেক মুহূর্তে ননস্টপ কভারেজ দেওয়ার চেষ্টা করেছে। এবং বলা হচ্ছে যে যখন ছাত্ররা আন্দোলন করছিল তখন নাকি সংবাদ মাধ্যম পাশে ছিল না।
আরে সংবাদ মাধ্যম যদি পাশে না থাকে তাহলে কিভাবে তারা দেখালো যে ছাত্ররা মরছে, কিভাবেই বা দেখালো ছাত্রদের মারে পুলিশরা মারা যাচ্ছে, কিভাবেই বা দেখালো হাসিনা চলে যাচ্ছেন। অর্থাৎ সংবাদ মাধ্যম তার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যে কাজ করার কাজ করেছেন, এবং মেহেদী হাসান যে একটা বেফাস মন্তব্য করেছেন এরপরেই সেখানকার সাংবাদিকরা সোচ্চার হন। আমি জানি না ভারতীয় সংবাদ মাধ্যম হলে হয়তো 10 মিনিটের মধ্যে মেহেদী হাসানকে খুব বিপদের মধ্যে পড়তে হতো, কিন্তু বাংলাদেশের সাংবাদিকরাও কম গেলেন না। তারা চাপ দিলেন না যে অবিলম্বে ক্ষমা চাইতে হবে মেহেদী হাসানকে, যে তিনি একজন সাংবাদিককে বলছেন পড়াশোনা করে আসা দরকার। সেখানে কয়েকটা বেসিক প্রশ্ন ছিল। সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, রংপুর চট্টগ্রাম এই সমস্ত জায়গার তথ্য তুলে ধরে, ফুটেজ তুলে ধরে সেই সাংবাদিক প্রশ্ন করেছিলেন। তাকে বলা হয় যে আপনি পড়াশোনা করে আসুন। ফলে এই জায়গাতে সাংবাদিকদেরকে অসম্মান এবং সংবাদ মাধ্যমকেও তুচ্ছ করা, অর্থাৎ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর মূল কারিগরকে, এর মূল কারিগর ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যিনি সংস্কারের নামে বাংলাদেশে অত্যাচার হতে দিচ্ছেন, যিনি সংস্কারের নামে সংবাদপত্র সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, যিনি সংস্কারের নামে সংখ্যালঘুদের বেঁচে থাকার আশাকে নষ্ট করে দিয়েছেন, এবং সেটা নষ্ট করে দিয়েছেন বলেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো সনাতনী সন্ন্যাসী এখন কারাগারে, অন্ধ কারাগারে কাটাচ্ছেন। তিনি নাকি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। এটা কোনো তুমি বলতে পারো এটা কোনো আদালত তের একটা নির্দেশ হতে পারে, যেখানে মাইকিং করে একদল মৌলবাদী শক্তি বলছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে যে ওকালতনামা করবে তাকে প্রাণঘাতী আক্রমণ করুন, গণপিটুনি দিন। মানে এই গণপিটুনি দেওয়ার নিদান কোনো পড়াশোনা জানা সরকারের পক্ষ থেকে সম্ভব? ফলে মেহেদী হাসান হচ্ছেন সেই দলের লোক যিনি কিনা সাংবাদিকদেরকে অপমান করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যে গণপ্রজাতন্ত্র নেই সেটা আবার তিনি তার কথায় প্রমাণ করলেন। যদিও প্রায় অনেকটা চাপাচাপির পর, চাপ সৃষ্টির পর তিনি সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন বলে বাংলাদেশ সংবাদ সঙ্গে আমরা জানতে পাচ্ছি, কিন্তু প্রচুর সাংবাদিক তারা এই মুহূর্তে জেলে রয়েছেন। তাদের কি অপরাধ? শ্যামল দত্তের মতো, প্রথম আলোর সম্পাদক শ্যামল দত্তের মতো সাংবাদিক তিনি জেলে রয়েছেন। সোমা ইসলাম, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটা বড় নাম, তিনি জেলে রয়েছেন। মুন্নি সাহা, তিনি প্রতিবাদ করেছিলেন, যদিও পরবর্তীকালে চাপে তাকে ছেড়ে দেওয়া হয়। ফলে এই যে বেছে বেছে সাংবাদিকদেরকে চিহ্নিত করা, এবং যেই কিন্তু প্রশ্ন করছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রশ্ন হলেই তার মানে আপনি পড়াশোনা করেননি। মানে সবসময় লালঝোল মাখানো কথাবার্তা বলতে হবে, তেল দিতে হবে, তাহলে অন্তর্বর্তী সরকারের চোখে খুব ভালো থাকা যায়। ফলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা যে সেখানে নেই, সেই স্বাধীনতা যে ভুলুণ্ঠিত হয়েছে সেটা খুব পরিষ্কার। এবং মেহেদী হাসানের কথাতে আরও একবার চলে এলো যে যা চলছে সব ঠিক আছে। কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছিলেন সংখ্যালঘু হিন্দুরা একদম সুরক্ষিত রয়েছেন, কিন্তু সেই দেশের হিউম্যান রাইটস সোসাইটি জানিয়ে দিল 750-র ওপর আক্রান্ত হয়েছেন হিংসার ঘটনায়, যার মধ্যে 90% মানুষ সংখ্যালঘু সম্প্রদায়। তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যম ভুল দেখায়নি। বাংলাদেশের সাংবাদিকরা এই পরিস্থিতির মধ্যে অনেক কিছু সহ্য করে তারা যেভাবে সংবাদ পরিবেশন করছে তাদেরকে স্যালুট জানানো উচিত। এবং ভারতীয় সংবাদ মাধ্যম নিয়ে অপপ্রচারের কথা ডক্টর ইউনূসের সরকারের প্রতিনিধিরা বলেছেন বারে বারে, কিন্তু আমরা যে অপপ্রচার করিনি, ভারতীয় সংবাদ মাধ্যম যে অপপ্রচার করিনি, ম্যাটার অফ ফ্যাক্টকে, বাংলাদেশের যা ঘটছে সেই ঘটনাকেই আমরা বারবার তুলে ধরার চেষ্টা করেছি। হাসনাত আবদুল্লাহ বলেননি যে ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানকে যারা সমর্থন করেছিল তারা সঠিক ছিল, বলেননি। বা সেখানে ভারতীয় পণ্য আগুন জ্বালানো হচ্ছে, জুতো মারা হচ্ছে, করেননি। আমার কথা হচ্ছে বাংলাদেশ যদি পাকিস্তানের ওপর এতটা নির্ভরশীলই হয়, পাকিস্তান যেভাবে তাদেরকে রক্ষা করার বার্তা দিয়েছেন, পাকিস্তানের ভরসার ওপর এতটাই তারা মানে আশ্বস্ত হচ্ছেন, তাহলে ভারত থেকে মালপত্র নেওয়া বন্ধ করে দিন। আপনাদের পেঁয়াজ আলুর দরকার কি, আদারও দরকার কি, রসুনের দরকার কি, রাস্তা তৈরি করার জন্য স্টোন চিপের দরকার কি? পদ্মা সেতুর প্ল্যানিং চীন করেছিল, কাঁচামাল কালা দিয়েছিল এই ভারতবর্ষ। ফলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারে বারে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, গণতন্ত্রকে লুণ্ঠিত করার চেষ্টা, এবং মৌলবাদীদের হাতে এখন গোটা দেশ। আমরা আগেও বলেছি যে হয়তো ডক্টর ইউনূসকে পরিচালনা করছে হিজবুল তাহরিরের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যে সংগঠন চাইছে যে মৌলবাদীরা সে দেশটাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু বাংলাদেশ তার ইতিহাস ভুলে গিয়ে যা করছে, জাতির জনককে ভুলে গিয়ে যেটা করছে, সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে মার্জ হয়ে যাবে এরকম পরিস্থিতি। ফলে দেশটা খুব সঙ্গীন পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। নির্বাচন করানোর কোনো ইচ্ছা এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেই। সংস্কারের নামে তিনি বলছেন 2026-এ
ইলেকশন হবে, তিনি বলছেন 26শে জানুয়ারি। আবার তার দপ্তরেরই তার অন্তর্বর্তী সরকারি প্রেস সচিব তিনি আবার বলছেন 2026-এর জুনে হবে নির্বাচন। ফলে এই 18 মাস 22 মাস সময় নিয়ে নিচ্ছেন কিসের সংস্কার? 100 দিনে কোন সংস্কারটা করতে পারলেন ডক্টর ইউনূস যাতে করে বলা যেতে পারে যে বাংলাদেশ একটা গর্বের সোপানে দাঁড়াবে? উল্টে যেটা হয়েছে, সংখ্যালঘু হিন্দুরা বিনিদ্র রাত কাটাচ্ছেন, খ্রিস্টান বৌদ্ধ সেখানে সনাতনী জাগরণ জোটের লোকেরা তারা রাস্তায় কাটাচ্ছেন, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আত্মগোপনে রয়েছেন, বাড়ির মেয়ে বউদের ওপর তাদের সম্ভ্রম রক্ষা করার মতো কেউ লোক নেই, এমন পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে চলছে। আর সেখানে মেহেদী হাসান সাংবাদিকদের বলছেন যান পড়াশোনা করে আসুন। আসলে ওনার পড়াশোনার প্রয়োজন রয়েছে এবং ওনাকে ওই তাসলিমা নাসরিনের মতোই বলবো যে বেশ কয়েকটি মুক্তিযুদ্ধের বই এবং 52 দিনগুলি যেটা ওরা পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছে শেখ মুজিবরের, সেই সমস্ত বই একটু দিলে, এখনো সময় রয়েছে ইলেকশন হতে তো 18-22 মাস, একটু পড়াশোনা করে নিলে অন্তত মেহেদী হাসান শিক্ষিত হতে পারবেন। একদম সঙ্গে থাকো সুচারু, আমি আবারও তোমার কাছে ফিরবো এবং মেহেদী হাসান যে কথা বলছেন তার কথা ধরে অন্তত বলতে হচ্ছে, মেহেদী হাসান যতই বলুক যে সাংবাদিকদের পড়াশোনা করে আসা উচিত, ছবিতে অন্তত ভুল কথা বলে না, সে কথা বলতেই হচ্ছে। বারবার আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন লেখিকা তাসলিমা নাসরিন, আবারও তিনি পোস্ট করেছেন এবং বাংলাদেশের মাদ্রাসাগুলিতে জিহাদের মহড়া চলে, খুদেদের জঙ্গি সাজিয়ে তারই মহড়া চলছে সেখানে, এমনই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দাবি করেছেন লেখিকা। আর এই বিষয়টা নিয়ে আবারও কথা বলি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, আমরা দেখেছি যে একেবারে প্রথম দিন ডে 1 থেকে নানা রকম ছবি পোস্ট করছেন, লেখা পোস্ট করছেন, ভিডিও পোস্ট করছেন লেখিকা তাসলিমা নাসরিন, এক্ষেত্রে এবারেও তার ব্যতিক্রম নন এবং তিনি যে ইউনূস সরকারের যে স্বৈরাচারী একটা শাসন চলছে সেটা যে মানতে পারছেন না, তার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তার ফেসবুক পোস্ট, তার এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও, তারই প্রমাণ। সুচারু, একদম তাই, যেখানে দেখা যাচ্ছে যে জিহাদি কার্যকলাপ শুরু হয়ে গেছে। তোমাকে আগেই বলছিলাম এর পেছনে হিজবুল তাহিরি এবং মাহফুজ আলম, এই নামটা মনে রেখো, তাদের একটা তৎপরতা শুরু হয়ে গেছে। দেখো এর আগেই কিন্তু গ্রেট ব্রিটেন এবং আমাদের দেশ ভারতবর্ষ আগেই বলেছে যে বাংলাদেশে জঙ্গি হানা হতে পারে, তাই ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে টাইট সিকিউরিটি করা দরকার, কারণ যে কোনো মুহূর্তে বাংলাদেশে জঙ্গি হানা হতে পারে, জঙ্গি কার্যকলাপ বেড়ে গেছে। এই জিহাদির নামে আসলে জঙ্গিরা ঐক্যবদ্ধ হচ্ছেন, প্রচুর নোটোরিয়াস ক্রিমিনাল, প্রচুর জঙ্গি যারা বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে যুক্ত ছিল, যারা কারাগারে ছিল, তারা এই ডক্টর ইউনূসের আমলে বেল পেয়ে গেছেন, এই জামিন পেয়ে তারা আবার সংগঠিত হচ্ছেন এবং এই জিহাদিদেরকে সংগঠিত করে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপকে মাত্রা ছাড়া করছেন। সেটাই তাসলিমা নাসরিন বারবার পোস্ট করে জানানোর চেষ্টা করছেন যে বাংলাদেশে যেটা চলছে, সার্বিকভাবে যে পরিস্থিতি বাংলাদেশে দেখা যাচ্ছে সেটা অত্যন্ত সঙ্গীন এবং জিহাদি কার্যকলাপ বেড়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ না শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, তিতুমির কলেজ, প্রিমিয়ার ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গায় ভাইস চ্যান্সেলর, অধ্যক্ষা পদে যারা রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, তাদেরকে বলা হচ্ছে তারা ইসকনের সদস্য, কাউকে বলা হচ্ছে তারা রাষ্ট্রদ্রোহী কাজ করছেন, এক্ষুনি ইস্তফা দিতে হবে, না হলে প্রাণে মেরে ফেলার হুমকি। ফলে শিক্ষার অবস্থা সেখানে শেষ, অর্থনৈতিক অবস্থা শেষ, ফলে এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে জিহাদি কার্যকলাপ। তোমার কাছে আমি ফিরছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, ইতিহাস ভোলাতে চাইছেন ইউনূস, ভারতের সাহায্য নিয়ে 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ, ভারতের সেই অবদানই এখন মানতে অস্বীকার করছে বাংলাদেশ, আপনার পর্যবেক্ষণ? হ্যাঁ, সেই দেখুন, ওরা যেটা বলতে চাইছে যে 71 সালে ওরা এক ধরনের স্বাধীনতা পেয়েছিল এবং সেই স্বাধীনতাটা আমরা সবাই জানি যে সেটা ভাষার ভিত্তিক স্বাধীনতা, ভাষা জাতীয়তাবোধ এবং সেখানে পাকিস্তানকে পরাস্ত করা ভারতের সাহায্য নিয়ে, এটা আমরা জানি, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া, এটাই ছিল প্রথম স্বাধীনতা। এখন ওরা বলছে সেই স্বাধীনতাকে ওরা অস্বীকার করতে চাইছে, ওরা বলছে ওরা আসল স্বাধীনতা নাকি পেয়েছে 4th আগস্ট বা কিছু, সেই যেদিন শেখ হাসিনাকে ওরা দেশ থেকে সরাতে পেরে, সেদিন নাকি ওদের দ্বিতীয় স্বাধীনতা। এখন এই দ্বিতীয় স্বাধীনতায় ওরা যেটা চাইছে যে প্রথম স্বাধীনতার পুরো ইতিহাস ভুলতে চাইছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের তার আত্মত্যাগ, তার লিডারশিপ, এবং বলতে চাইছে জয় বাংলা স্লোগান, বলতে চাইছে ভারতের যে সাহায্য, ভারতীয় জওয়ানদের বলিদান, সব কিছুই ভুলতে চাইছে। ভুলে এখন ওরা নতুন এক মৌলবাদী দীক্ষিত হতে চাইছে, যেখানে ওরা মনে করছে যে পাকিস্তানের সঙ্গে আবার সেই পুরনো সম্পর্ক যদি ফিরিয়ে আনা যায়, পাকিস্তানের আগের মতন পাকিস্তানের
অ্যাপেন্ডিক্স হবে কি, পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হবে কিনা এখনো বোঝা যাচ্ছে না। তবে পাকিস্তানের মৈত্রী চাইছে, বন্ধুত্ব চাইছে, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ ভারত সেটা চাইছে। ভারত বৈরিতার মধ্য দিয়ে, ভারত বিদ্বেষের মধ্যে এটা করতে চাইছে। এটা তো যাই হোক, যেটা ওরা করতে চাইছে ওরা করবে। এইটা কতটা আখের লাভ হবে আগামী দিনে আমরা জানি না। তবে যে দেশ তার ইতিহাস ভুলে যায়, যে দেশ তার ঐতিহ্য ভুলে যায়, সে দেশ খুব একটা দাঁড়াতে পারে না বলে আমার ধারণা। তো আগামী দিনে নিঃসন্দেহে এই যে ভাবনা, সেখান থেকে বাংলাদেশের মানুষ যারা প্রগতিশীল, বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ নিয়েছেন, স্বাধীনতাকে বোঝেন, জয় বাংলা স্লোগানে যারা উদ্বুদ্ধ হন, তারা নিশ্চয়ই পথে নামছেন, ধীরে ধীরে পথে নামবেন। এবং এই যে শাসন ব্যবস্থা যেটা শুরু করেছে, আমার মনে হয় তার একটা অবসান হয়তো ঘটবে। এখন দেখা যাক কিভাবে তারা, বাংলাদেশের মানুষ কিভাবে ভাবে এবং আন্তর্জাতিক সমর্থন তারা কিভাবে আদায় করতে পারে। যেভাবে বাংলাদেশ চলছে সেটা যে নতুনভাবে স্বাধীন হতে চা কিন্তু নয়, তারা পাকিস্তানের কাছে পরাধীন হতে চাইছে, মৌলবাদের কাছে পরাধীন হতে চাইছে। সুতরাং সেটা খুব একটা কার্যকরী হবে বলে মনে হয় না। আরও একটা বিষয় আপনার কাছে আমার জানার রয়েছে, এই যে D8 সামিট যেটা মিশরের কায়রোতে হচ্ছে, এবং সেখানে মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে বাংলাদেশের যারা আগামী প্রজন্ম, সেই আগামী প্রজন্মের জন্য একেবারে সমস্যামুক্ত বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। সেটা কি কোনোভাবে পাকিস্তানের সঙ্গে যদি একত্রিত হয়ে সেই যে স্বপ্ন দেখছেন ইউনূস, সেটা বাস্তবায়িত করা সম্ভব? না, দেখুন, নতুন প্রজন্মের স্বপ্নটা কি? তারা চায় চাকরি পেতে, দেশ ভালো হোক, উন্নত হোক, হ্যাঁ, পারস্পরিক শান্তি থাকুক, সৌহার্দ্য থাকুক, পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক। এটাই তো প্রজন্ম চায়। নতুন প্রজন্ম কি চায়? তারা কি মারপিট করে একে অপরকে মেরে আনন্দ পেতে চায়? সেটা কোনোদিন কেউ চায় না, কোনো ধর্ম এই কথা বলে না। সুতরাং উনি যেটা করছে তাতে তো বাংলাদেশের আর্থিক উন্নতি তো হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে না। সুতরাং সেই দিকে উনি নজর দিতেন। এখন বাংলাদেশে যে অস্থিরতা এসেছে এবং আগামী দিনে আরো আসতে বলে অনেকেরই অভিমত, কেন মৌলবাদের দিকে নিয়ে গেলে দেশে শান্তি আসে না। আপনি মারমার কাটকাট সারা দেশে যদি চলতে থাকে, আর্থিক যে নিরাপত্তা আছে সেটা নষ্ট হয়ে যায়। যারা বিনিয়োগ করতে চাই তারা আর উৎসাহ দেখায় না, উৎপাদন কমে, বাণিজ্য সবকিছুই কমে যায়। এটা তার ফলে তো চাকরি বাকরি তো আরো কমে যাবে না। এটা ওনার বোঝা উচিত ছিল, উনি সেটা বুঝতে পারছেন না। হয়তো নিজের স্বার্থে এটা করতে চাইছেন। উনি মনে করছেন মৌলবাদের মাধ্যম দিয়ে সমগ্র বাংলাদেশে যদি একটা ঐক্য আসে, সেই ঐক্যের ভিত্তিতে কোনো নির্বাচন হলে তিনি যদি কোনো দল করেন বা তার সমর্থনে যে দলগুলো আছে তারা সহজেই জিতে যাবে, শেখ হাসিনার মতন পার্টিকে তারা পরাস্ত করতে হবে। এটাই হচ্ছে তাদের দীক্ষা, এবং মৌলবাদকে তারা এই জন্যই নিয়ে আসছেন। শেখ হাসিনার যে প্রগতিশীল চিন্তা ভাবনা বা দল আছে তাকে কি করে পরাস্ত করা যায়, কিন্তু সেটা কতটা সফল হবে বাংলাদেশের মানুষই ঠিক করবে, আমরা বলার কে। একদম তাই, একদম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম। নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। সুচারু, তোমাকে থামিয়েছিলাম। আবারও যোগাযোগের চেষ্টা করব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা এই মুহূর্তে নজর রেখেছি। বর্তমানে অশান্ত বাংলাদেশ, অস্থির পরিস্থিতি সেখানে। আর সেখানে আমরা দেখেছি যে মিশরের কায়রোতে যে D8 সামিট, সেই বৈঠকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, মোহাম্মদ ইউনূসের সঙ্গে শাহবাজ শরীফের যে একটা বৈঠক, এবং সেই বৈঠকে একাধিক ইস্যু উঠে এসেছে। আমি আবার কথা বলবো সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, তুমিও শুনলে যে রাজাগোপাল বাবু ঠিক যে বিষয়টা আলোকপাত করলেন, অর্থাৎ কোথাও গিয়ে পাকিস্তানের সঙ্গে যদি বাংলাদেশের এই মার্জ হয়, বাংলাদেশের উন্নতি তো কোনো মতেই সম্ভব নয়, বরং দিনের পর দিন আরো অবনতি হবে। সুচারু, দেখো, এই কথা আমি আগেই বলছিলাম যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে শিক্ষার মান যেমন একেবারে তলানিতে ঠেকেছে, বাংলাদেশের পড়াশোনা একেবারে শিখেই উঠেছে, কারণ সেখানে তো একটা মেরুকরণ শুরু হয়ে গেছে এবং মৌলবাদী শক্তি সেখানে তিতুমির কলেজের অধ্যক্ষা থেকে শুরু করে প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রত্যেককে সেখানে ঝেড়ে ফেলতে চাইছেন। ফলে এই যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা অত্যন্ত সঙ্গীন। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভেঙে পড়ছে। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি তার দিকে যদি নজর রাখো, তাহলে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ এখনো বন্ধ হয়নি। এবং আবার যে কথা রাজাদা বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ভুলিয়ে দিয়ে এটাই চেষ্টা করা হচ্ছে, ভারতকে যত পারো অপমান করো, ভারতকে ছোট করো, ভারত বিদ্বেষী কথা বলো, তাহলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কিন্তু এরা কারা? যাদের জন্য
যাদের রক্তক্ষয়ী লড়াইয়ের জন্য যে ৩৫০০ সৈন্য সেদিন মারা গিয়েছিল ভারতবর্ষ কি বাংলাদেশের থেকে কোনো করিডোর, কোনো ল্যান্ড এসব কিছু দাবি করেছিল? কিন্তু যে পাকিস্তান সেই সময়ে সীমাহীন অত্যাচার করেছিল, সংখ্যালঘু হিন্দু মহিলাদের ওপর অত্যাচার, বর্বরোচিত আক্রমণ, ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছিল টিকা খানের নেতৃত্বে, তারা এই ইতিহাস ভুলে গিয়েছে। তারা সেই শত্রুর সঙ্গেই আজকে হাত মিলিয়ে বলছে যে পরম বন্ধু এখন তাদের রয়েছে। আমরা বুঝতে পারছি যে সে দেশের প্রাক্তন সেনাকর্তা অলি আহমেদ দুদিন আগে যে কথা বলছিলেন যে ভারত ছাড়াও তাদের নাকি অনেক পরম বন্ধু রাষ্ট্র রয়েছে, অর্থাৎ তিনি যে পাকিস্তানের কথা ঠাড়ে ঠোড়ে বোঝাচ্ছেন এবং পাকিস্তানের সাহায্যে ভারতের উপর পারমাণবিক আক্রমণ করার স্বপ্ন দেখছেন, তার স্বপ্নই থাক। আর বাস্তবায়িত করতে গেলে ভারতবর্ষ কতটা শক্তিশালী সেটা আমরা ওরকম কথায় বলে প্রমাণ দিতে চাই না। কিন্তু এটা ঠিক, বাংলাদেশের এই ইতিহাস আর এই বেইমানির ফলে আজকে বাংলাদেশ কিন্তু নিরাশার নিশিম অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। বাংলাদেশ তার গণপ্রজাতন্ত্রী যে রূপ, সেই রূপ হারিয়ে ফেলেছে। ফারাদ মাজার ডক্টর ইউনূসকে মনে করিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলে রাখাটা ঠিক হচ্ছে না, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ তিনি করেননি, বাংলাদেশ সম্পর্কে গোটা বিশ্বে ভুল মেসেজ যাচ্ছে, কিন্তু তিনি শোনেননি। ডক্টর ইউনূস কি করলেন? চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে যারা আইন আদালতে লড়তে চলেছেন তাদেরকে আরো একবার তোমাকে থামাতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, বাংলাদেশ ইস্যু নিয়ে আমরা লাগাতার কথা বলছি, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা দেখেছিলাম ওখানকার প্রাক্তন সেনাকর্তা অলি খান, তিনি বলেছিলেন যে নিউক্লিয়ার অ্যাটাক হবে ভারতের ওপরে বা বাংলাদেশ বসে থাকবে না, কারণ তাদের অনেক বন্ধু রয়েছে। আর তারই মধ্যে D8 সামিট মিশরের কায়রোতে, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন যে আমাদের ভাই বাংলাদেশের সঙ্গে আমরা সম্পর্ক আরো মজবুত করতে চাই। তাহলে কি ইউনূস প্রকান্তরে পাকিস্তানের কথাই বোঝাতে চেয়েছিলেন? কর্নেল রায়। হ্যাঁ, অবভিয়াসলি ইউনূসের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ অনেক আগের থেকেই আছে। তার কারণ বিএনপি যারা সাপোর্ট করছে ইউনূসকে বা ইউনূস বিএনপিকে সাপোর্ট করছে, তারা পাকিস্তান পন্থী একটা পলিটিক্যাল পার্টি, ওর মধ্যে তো কোনো ডাউট নেই। তা এখন ওই সোকল কর্নেল অলি খান যে বলেছে, ও ইরেসপন্সিবল একটা স্টেটমেন্ট দিয়েছে, ও কিছু না জেনে ফেলে স্টেটমেন্ট দিয়েছে, যেরকম বাংলাদেশের এই কিছু এক্স সার্ভিসম্যান অফিসাররা এই ধরনের স্টেটমেন্ট দিয়ে ও গরম করতে চাইছে বাজার, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো সব ফেক, কিছুই ওগুলো নেই। ও বাংলাদেশ খুব ভালো করেই জানে যে তারা যদি ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো না করে বা ভারতবর্ষের সঙ্গে যদি শত্রুতা জারি রাখে, ওটা বাংলাদেশের জন্য একটা সুইসাইডাল হবে। তারা ইট উইল বি এ সুইসাইডাল অ্যাফেয়ার ফর বাংলাদেশ। বাংলাদেশ উইল নট বি এবল টু সার্ভাইভ। এখন পাকিস্তান যতই যা করুক, পাকিস্তান ইজ বাউন্ড নট টু ডু দি নিউক্লিয়ার প্রলিফারেশন, যেটা এগ্রিমেন্ট আন্ডারস্ট্যান্ডিং সাইন করা আছে ইউএন এর সঙ্গে, সেটা যদি করে তাহলে পাকিস্তানের ওপর পুরো পৃথিবীর সমস্ত দেশ স্যাংশন লাগিয়ে দেবে। আর স্যাংশন লাগিয়ে দিলে এখন যে পাকিস্তান একটু বেঁচে আছে ইকোনমিক সাইড দিয়ে বিকজ অফ দি এইডস, ওইগুলো সব বন্ধ হয়ে যাবে। তা এর মধ্যে এরা একটা পলিটিক্স খেলছে, আর কিছুই না। এগুলো সব ভুয়ো ব্যাপার। এরা নিজেদের বাজার গরম করার জন্য এই সমস্ত করছে, আর কিছু না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। আমি সুচারু মিত্রের সঙ্গে কথা বলবো নিউজ রুম থেকে। সুচারু, তোমাকে আবারও থামিয়েছিলাম এবং যেমনটা তুমি জানাচ্ছিলে। একদম তাই, যে কথা বলছিলাম যে বাংলাদেশ সার্বিকভাবে ভেঙে পড়ছে এবং বিশ্ব অর্থনীতিতে তো বটেই, বাংলাদেশ তার নিজের বিপদ নিজে ডেকে আনছে। ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার একটা যে মরিয়া চেষ্টা তারা করছে পাকিস্তানের সঙ্গে সখ্যতা দেখাতে গিয়ে, এবং কায়রোতে এই বৈঠকে পরে কিন্তু এই জল্পনা আরও তুঙ্গে উঠে গেছে যে ডক্টর ইউনূস ভারত বিরোধী। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি ভারত বিরোধী এবং তার একটা সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। সেই সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে বলেই তিনি বলেছেন যে 2025 অথবা 2026-এ নির্বাচন হবে। কেন এক্ষুনি নির্বাচন করাচ্ছেন না? বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হলে, সাধারণ নির্বাচনে নির্বাচিত সরকার জিতে এলে মনে করা হয় যে তাহলে স্থিত অবস্থা বজায় থাকবে, বাংলাদেশের এই পরিস্থিতি থাকবে না। কিন্তু ডক্টর ইউনূস চাইছেন যে যতটা দীর্ঘ করা যায়, অর্থাৎ তার মাথায় কোনো পরিকল্পনা রয়েছে এবং তিনি নিজে সেই পরিকল্পনা নিচ্ছেন না, হিজবুল তাহরির মতো কোনো সংগঠন এর নেপথ্যে রয়েছে এবং তাকে পরিচালনা করছে। জুলেখা।
একেবারে নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং একাধিক বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে, আর গোটা বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করলাম। অর্থাৎ ভারতের ইতিহাস, যে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল 1971 সালে, সেটাই ভোলাতে চাইছেন ইউনূস সরকার, সেটাই মোদ্দা কথা। কিন্তু আখেরে লাভ কার হবে? বাংলাদেশের কি আখেরে লাভ হবে? অবশ্যই সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।